চ্যালেঞ্জ করছি 5,000 কোটি টাকার যদি মালিক হয়, যারা বলে যে বাস্তুশাস্ত্রের কোনো ভ্যালু নেই, আমি তার বাড়ির সাউথ ওয়েস্ট সাইডে একটা কুয়ো করে দিয়ে আসবো, 3 থেকে 4 বছরের মধ্যে নিঃস্ব হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। আজ 2000-এর পরের যাদের জন্ম, দেখুন কারা সুইসাইডটা করছে, সেই বাড়িতে সুইসাইড অ্যাটেম্প করে মারা যাওয়ার প্রবণতা 100% থাকবে। বা টয়লেট থাকে, আপনি আপনার ছেলেটিকে বা মেয়েটিকে মেরে পাত করে ফেলুন, আমি লিখে সাইন করে দেবো, তার সে যে পড়াশোনাটা করবে সেই মতন সে লিখে আসতে পারবে। তার হাজবেন্ড আর্মিতে কাজ করতো, বড় উঁচু পোস্টে, 55 বছর বয়সে ডিউটি করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এবং সেই বিল্ডিংটা নতুন হওয়ার পরেই 4-5 বছর হওয়ার পরেই তার ছেলেটি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সঙ্গে রয়েছে বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ KMR সাহা। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। আপনার চ্যানেলের সমস্ত দর্শককে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। আজকে বাস্তু সম্বন্ধে অনেক কিছু আলোচনা হবে, তো প্রত্যেকেই কিছু না কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসে, তো সেই সম্বন্ধে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করব, এবং বাস্তুর গুরুত্ব কতটা, ঠিক করার গুরুত্ব বা খারাপ থাকলে কতটা এফেক্ট পড়ে, সেই নিয়ে আলোচনা হবে আজকে। তো অভিজিৎ বাবু, আপনাকে প্রথমেই যে কোশ্চেনটা আমি করে নিচ্ছি, যে বাস্তু জিনিসটা আসলে কি? অনেকের মুখেই বাস্তু নিয়ে অনেক কিছু শুনেছি, আমার পার্সোনালি জানা নেই, তো আমি প্রথমে এই কারণে এটাই জেনে নেব যে বাস্তু জিনিসটা আসলে কি। বাস্তু ব্যাপারটা অনেক পুরনো কনসেপ্ট, প্রায় 5 থেকে 7,000 বছর পুরনো কনসেপ্ট। এটা বেদ থেকে এসছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন অথর্ববেদ। অথর্ববেদ থেকে যে পরবর্তীকালে যে পুরাণগুলো এসছে, সেগুলো থেকে কিন্তু আমরা বাস্তু সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। তারপরে মুঘল পিরিয়ড এসছে, ইংরেজ পিরিয়ড এসছে, তো এই সময় কি হয়েছে, এই পুরাণগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল, আমাদের শাস্ত্রকে নষ্ট করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমাদের মুনি ঋষিরা বা যারা বড় বড় আধ্যাত্মিক জগতের লোক, তারা বিভিন্ন জায়গা থেকে পুঁথিগুলো সংগ্রহ করেছিল কিছু কিছু করে, বা যেরকম বিশ্বকর্মা প্রকাশ, সম্রাঙ্গান সূত্রধার, এই বইগুলো থেকে আবার এই বাস্তুর কনসেপ্ট উঠে আসে। এগুলো থেকেই মানুষ, মানে আমরা শিখেছি এগুলো থেকেই যে বাস্তু কতটা ইম্পর্টেন্ট। এটা একটা বড় সায়েন্স। আচ্ছা, হ্যাঁ, এটা যেরকম মাইথোলজির একটা ব্যাপার আছে, কিন্তু এটা অনেক বড় সায়েন্স। এটা একটা পুরাণের ইন্টারেস্টিং গল্প আছে। আচ্ছা, এটা শুনলে অনেকেই জানে না, এটা বাস্তুদেবের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে। এক সময় দেবাদিদেব মহাদেব অসুরদের সাথে যুদ্ধ করছিল। সেই সময় আমরা জানি যে দেবাদিদেব মহাদেব রুদ্রমূর্তি ধারণ করলে কি অবস্থা হয়। উনি তার রুদ্রমূর্তি ধারণ করেছিল, এবং তার সারা শরীরে ঘাম এসে গেছিল। সেই ঘামের এক ফোঁটা ফোঁটা মাটিতে পড়েছিল, যেহেতু এত পাওয়ার এসে গেছিল তার মধ্যে, সেখান থেকেই বাস্তুদেবের উৎপত্তি হয়েছিল। আচ্ছা, যখন উৎপত্তি হলো তখন প্রচন্ড ক্ষুধার্ত ছিল বাস্তুদেব, তার যে জন্ম হয়েছিল সেই সময় সে দেখেনি সামনে কে দৈত্য কে দেবতা, তাদের ভক্ষণ করা শুরু করেছিল। এবারে আমরা জানি সৃষ্টিকর্তা বিষ্ণু, সকলেই জানি সৃষ্টিকর্তা বিষ্ণু, তো সকলেই দেবকুল গেছে বিষ্ণুর কাছে, যে ভগবান আপনি যে সৃষ্টি করেছেন, তো এ তো সব শেষ করে দিচ্ছে, কে রাক্ষস কুলের না আমাদের দেবকুলের, আমরা কিছু বুঝতে পারছি না, উনি কাউকে ছাড়ছেন না। তখন উনি বলেছেন, আমি সৃষ্টিকর্তা ঠিকই, কিন্তু এই যে সৃষ্টি করেছেন এটা দেবাদিদেব মহাদেব, তোমাদের সবাইকে মহাদেবের কাছে যেতে হবে। তখন মহাদেব শান্ত, দেবকুলের পরাজয় হয়েছে। তখন বাস্তুদেবের সাথে আলোচনা হয়েছে বিষ্ণুদেব এবং মহাদেবের, যে তাকে ধরে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছিল, শুয়ে দেওয়া হয়েছিল, এবং তাকে একটা কন্ডিশন, যে তোমাকে উপরে থাকলেই তো তুমি এরকম করে বেড়াবে, এবং তোমাকে বিনাশও করা যাবে না, যেহেতু মহাদেবের থেকে সৃষ্টি হয়েছে তোমার, তাই তোমাকে মাটির তলাতেই থাকতে হবে। তোমার যাবতীয় যা খাদ্য দ্রব্য অলংকার সব তোমাকে দেওয়া হবে, তোমার কোনোটার কম থাকবে না, কিন্তু তুমি মাটি থেকে উপরে উঠে আসতে পারবে না, পাতালেই থাকতে হবে তোমাকে। কিন্তু উনি একটা কন্ডিশন দিয়েছিল, কোনো অসুবিধা নেই, আপনাদের কন্ডিশনে আমি রাজি আছি, কিন্তু
আমি যেভাবে শুয়ে থাকবো সেই রকম ভাবে আমার যেন কোনো শরীরে কোনো আঘাত না লাগে, এবং আমি যেভাবে আমাকে বাঁচিয়ে সবকিছু যেন একটা বাস্তু, বাড়ি, ঘর, দুয়ার, প্রতিষ্ঠান যেন তৈরি হয়, আমার যেন কোনো দেহের কোনো অংশে যেন চোট না লাগে। আমারকে যদি বাঁচিয়ে সবাই বাড়ি, ঘর, দুয়ার, প্রতিষ্ঠান করতে পারে, তাহলে আমি তাকে সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছুতে ভরিয়ে দেবো। আচ্ছা। কিন্তু যদি আমার অসুবিধা হয় তাহলে কিন্তু আমি ছাড়খাড় করে দেবো। এই কারণেই যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো আমাদের হিন্দু শাস্ত্রের যে কোনো কাস্টে যদি আমি যাই, আমরা যাই দেখি একটা ছোট দোকান হলেও, একটা বাড়ি হলে, একটা ফ্ল্যাট হলে বাস্তুদেবের কিন্তু আগে পুজো করা হয়। এটা সবাই জানি আমরা। বাস্তুদেবের পুজো দেওয়া হয় এবং ওখানে যাবতীয় খাদ্যও দেওয়া হয়, বড় গর্ত করা হয়, এবং তার সাথে সোনা, রূপো, দানা, যা যা অলংকার আছে এগুলো কিছু কিছু দিতে হয়। এইটা হচ্ছে বাস্তুর কনসেপ্ট। আচ্ছা, এটা আমার পুরোই অজানা ছিল, এটা আমি জানতামই না যে এত কিছু ভাবে বাস্তু আদতে এই বললাম, এসেছে। মাইথোলজি এবং সায়েন্স দুটো মিশিয়ে হচ্ছে বাস্তুর কনসেপ্ট। আচ্ছা, অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজি থেকে এই বাস্তু কতটা ডিফারেন্ট? পুরো ব্যাপারটা আমরা অকাল্ট সায়েন্সের মধ্যে নিয়ে আসি। আমি যদি অ্যাস্ট্রোলজিকে ধরি, অ্যাস্ট্রোলজি আর কিছু নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা মানুষের জন্মের পরে তার সঠিক টাইম অনুযায়ী কি কি হবে এটা বলা যায়, ঠিক আছে। এবং নিউমারোলজি, বর্তমানে নিউমারোলজি চলছে। নিউমারোলজির মেইন যে কনসেপ্টটা, আমি কেরিয়ারই শুরু করেছি নিউমারোলজি দিয়ে, এবং আমার গুরু ইন্ডিয়া টপ 1 নিউমারোলজিস্ট, ঠিক আছে। তো তার সান্নিধ্যে আসার পর আমি বহু জিনিস শিখেছি। কিন্তু নিউমারোলজিতে যেটাকে খুব গুরুত্ব দেওয়া হয় কেরিয়ার, যে আমরা জানি জন্মানোর পরেই মানুষ কিন্তু ভাগ্য নিয়ে একটা জন্মায়, সে কোন প্রফেশনে যেতে পারে, যাওয়া উচিত, যেটা অ্যাস্ট্রোলজাররা অত ভালো বলতে পারে না। নিউমারোলজিস্টরাই একমাত্র বলতে পারে যে একটা মানুষের বার্থ চার্ট দেখে এই ছেলেটি বা মেয়েটি কোন প্রফেশনে গেলে আগামী দিনে উন্নতি করতে পারবে, বা কোন বছরটা তাকে একটু সাবধানে চলা উচিত, কোন বছরে সে ইনভেস্ট করবে। এই কনসেপ্টটা পুরোটা নিউমারোলজি থেকে আসে। আচ্ছা, এইবারে আসি বাস্তু। কেন আমি নিউমারোলজি থেকে বাস্তুতে কনভার্ট করেছি? আমি বিভিন্ন সেমিনারে যাই, বড় বড় জায়গায় যেতে হয়, তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে গাছের একটা মানে অ্যাস্ট্রোলজি হোক, একটা নিউমারোলজি হোক, ট্যারো কার্ড রিডার হোক, যেই অকাল্ট সায়েন্সের যেই পার্টটাই হোক, এটা হচ্ছে একটা গাছের ডাল। আর গাছের যে গোড়াটা, সেই গোড়াটা হচ্ছে বাস্তু। আচ্ছা, তার মানে একটা গাছের গোড়াতে যদি পোকা লেগে যায় বা কোনো প্রবলেম হয়, তাহলে সব ডালগুলোই মারা যাবে। এক্স্যাক্টলি তাই। বা একটা ডালের ট্রিটমেন্ট করে গাছের গোড়াকে বাঁচানো যাবে না। কারণ বাস্তু এক হচ্ছে 5 এলিমেন্টস এর উপর ডিপেন্ড করে। আমরা এলিমেন্টস এর কথা জানি। প্রথমে হচ্ছে এয়ার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, স্পেস এলিমেন্ট অ্যান্ড আর্থ এলিমেন্ট। এই 5টা এলিমেন্ট নিয়ে সবকিছু, সেটা আমাদের শরীরেও কিন্তু আছে, আমরা জানি না। যার জন্য অনেকেই দেখবেন বলে, ডাক্তাররা বলে যে খাওয়ার পরেই জল খাবে না। কেন? খাওয়ার পরে আমাদের শরীরে ফায়ার এলিমেন্ট জাগ্রত হয়ে যায়, মানে খাবারটাকে মানে যে আমরা ডাইজেস্ট করার জন্য, হজম করার জন্য, তখন আমাদের সবকিছু যন্ত্রগুলো, শরীরের পার্টস গুলো কাজ করে। যখনই আমি ওয়াটার খাচ্ছি বা জল খাচ্ছি, পান করছি, তখন আগুনটা নিভে যাচ্ছে। একইভাবে বাস্তুর কনসেপ্টও একই। যখন আমি ওয়াটার এলিমেন্টের জায়গায় ফায়ার এলিমেন্টকে আনবো, তার মানে বাস্তু শেষ হয়ে গেল। ফায়ার এলিমেন্টের জায়গায় ওয়াটার এলিমেন্টকে আনবো, শেষ হয়ে যাবে। আর্থ এলিমেন্টের জায়গায় আমি যদি এয়ার এলিমেন্টকে আনি বা ওয়াটার এলিমেন্টকে আনি, এলিমেন্ট শেষ হয়ে যাচ্ছে। এটা অনেক বড় সায়েন্স, অনেক বড় সায়েন্স। বাংলা এর কনসেপ্ট অনেক পরে এসছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আজকে আমি যদি নর্থ ইন্ডিয়ায় যাই, দিল্লি, মুম্বাই বা ওইদিকে গুজরাট, এদিকে সাউথ ইন্ডিয়া আসি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সব জায়গায় বাস্তুর জয় জায়গা। কারণ তারা বাস্তুকে চিনেছে, জেনেছে, বাস্তুর কি উপকারিতা সেটা জানে সবাই। বাংলায় মানুষরাও জানছে, আস্তে আস্তে জানছে। এখন কিন্তু বাস্তু না করে অনেক বাঙালি পরিবারও কিন্তু
ঠিক না থাকলে ওঠে না, সেই ফ্ল্যাটটা দেখে নেয় বাস্তু মতে ঠিক আছে কিনা, বা বাড়িটা করতে যাব জমিটা ঠিক আছে কিনা। এক্স্যাক্টলি ঠিক এই জায়গা থেকে আমার নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে নতুন বাড়িতে শিফট করার পর চাকরি চলে গেল, বিজনেসে লস এসে গেল, একদম একদম এটার সাথে বাস্তু তার মানে রিলেটেড? 100% ম্যাডাম, 100% আমি কতগুলো দিক বলে দিচ্ছি যেটা এই জিনিসগুলোর উপর নির্ভর করছে ফিনান্সিয়াল পার্টে কতটা উন্নতি করবে বা অবনতি করবে। অনেকেই যেটা আপনি কোশ্চেন করলেন, মানে এরকম আমার প্রচুর ক্লায়েন্ট আছে, মানে আমার কাছে 100 কোটি টাকার বিজনেস, মানে 100 কোটি টাকার টার্ন ওভার আছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে। আচ্ছা, ঠিক আছে, তারা তাহলে 100 কোটি টাকা যখন টার্ন ওভার হয়েছে তখন কিন্তু আমার কাছে আসেনি। 1 বছরের মধ্যে 20 কোটি টাকা 30 কোটি টাকা লস খেয়েছে 1 বছরে। এর সাথে দুটো জিনিস রিলেটেড, এক হচ্ছে নিউমারোলজি রিলেটেড, আমি কোনোটাকেই বাদ দেবো না, আর একটা হচ্ছে বাস্তু। কারণ সে যে বাড়িটাতে গেছে নর্থ সাইড, বাস্তুর কনসেপ্টটা স্টার্ট হয় নর্থ সাইড থেকে। আচ্ছা, কারণ কম্পাস ধরলেই কিন্তু আমরা জানি নর্থ North. সাইডকে ইন্ডিকেট করে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে নর্থ সাইডে একটা আকর্ষণ আছে। নর্থ সাইড হচ্ছে ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্বের দিক। নর্থ সাইড হচ্ছে কুবেরজির দিক, আমরা সবাই কুবেরজিকে জানি, ধন দেবতা বলি বা রাজা বলি সবকিছু উনিই দেয়, মা লক্ষ্মীর আশীর্বাদে। শিবজির মহাদেবের আশীর্বাদ পেয়েই লক্ষ্মী বর দিয়েছিলেন কুবেরজিকে, যে যায় তাকে মানবে বা সিস্টেমেটিক কাজ করবে তাকে সে ধন সম্পত্তি দেবে। তো এই কুবেরজি বাস করছে নর্থ সাইডে। এইবারে তাহলে কি ডিস্টার্ব থাকলে নর্থ সাইডে প্রবলেম? নর্থ সাইডে যদি কারোর রান্নাঘর হয়, কিচেন, আমি বুঝিয়ে দিচ্ছি কেন প্রবলেমটা হচ্ছে, কারণ আমি বলেছি এটা অনেক বড় সায়েন্স। নর্থ সাইডে যদি টয়লেট হয় আর নর্থ সাইডে যদি স্টেয়ার বা সিঁড়ি থাকে, নর্থ সাইড হচ্ছে অপরচুনিটি, সুযোগ আসার দিক, মানি আসার দিক। আমি একটা বিজনেস করছি, যে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টই যদি না আসে আমি কাকে মালটা বেচবো? যদি আমি রান্নাঘর করে ফেলি কিচেন, তার মানে এটা ফায়ার এলিমেন্ট। আচ্ছা, সেই যে একটু আগে বললাম, এবারে ওয়াটার এলিমেন্টের জায়গায় যেই ফায়ার এলিমেন্ট আসলো তার জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এবারে টয়লেট, টয়লেট হলে তাহলে কি ডিস্টার্ব? আমরা জানি সবাই ফ্ল্যাশ করি, বা যদি বাংলা ইন্ডিয়ান টয়লেটও হয় আমরা জল ঢালি। আচ্ছা, জল ঢালছি, এবারে তার কি, তার যে ভাগ্যটা, অপরচুনিটিটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। আর স্টিয়ার বা সিঁড়ি কেন থাকা উচিত না? ওটা তো তাও উপরে যাচ্ছে না, এটা এই দুটোর থেকে একটু আলাদা কনসেপ্ট আবার। আচ্ছা, নর্থ সাইড হচ্ছে লাইট, আচ্ছা, হালকা জিনিস থাকবে, ওয়াটার এলিমেন্ট বললাম, হালকা থাকবে। তার মানে আমি হেভি নিয়ে আসছি। একটা স্টিয়ার বা সিঁড়ি মানেই হচ্ছে হেভি, অনেকটা বিম থাকছে, সিঁড়ির অতগুলো পার্ট থাকছে। এই জন্য আমরা সবসময় বলি নর্থ সাইডে কোনো ভারী জিনিসই রাখা উচিত। নর্থ সাইডে অর্থের দিক যেহেতু, নর্থ সাইডে আবার সিন্দুক রাখতে বলি, কিন্তু সেই সিন্দুকটাও যেন ভারী না হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট হলো নর্থ সাইড, এটা হচ্ছে অর্থে আসার দিক। নেক্সট পার্ট হচ্ছে নর্থ ইস্ট পার্ট। নর্থ ইস্ট হচ্ছে সৌভাগ্যের দিক। কেন নর্থ ইস্টকে বাস্তুশাস্ত্রে এত গুরুত্ব দেওয়া হয়েছে? নর্থ ইস্ট সাইড হচ্ছে দেবাদিদেব মহাদেবের, ওখানে উনি বাস করছেন। যেহেতু নর্থ সাইডে আমি বললাম কুবেরজি থাকেন, আর নর্থ ইস্ট হচ্ছে দেবাদিদেব মহাদেবের জায়গা। আর একটা বাস্তুশাস্ত্রে কেন ইম্পর্টেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হচ্ছে বাস্তুদেবকে একটু আগে বললাম শুইয়ে দেওয়া হয়েছিল। যদি বাস্তুশাস্ত্রের থেকে যে আমরা ছবিটা পাই, বাস্তুদেব যে শুয়ে আছেন তার মাথাটা হচ্ছে নর্থ ইস্টে, আর পা হচ্ছে সাউথ ওয়েস্ট সাইডে বা দক্ষিণ পশ্চিম দিকে। এইবারে নর্থ ইস্টে কি কি থাকলে তাহলে অর্থনৈতিক ভাবে বা অন্যান্য প্রবলেম আসবে? নর্থ ইস্টে একইভাবে সেম জিনিস, টয়লেট থাকলে প্রবলেম, কিচেন থাকলে প্রবলেম, স্টেয়ার থাকলে প্রবলেম। নর্থ ইস্ট হচ্ছে সৌভাগ্যের দিক, এদিক থেকে অপরচুনিটি আসছে, নর্থ সাইড থেকে অপরচুনিটি আসলো, নর্থ ইস্ট থেকে সৌভাগ্য আসলো, এবারে দুটো যাবে এরকম ভাবে। ঠিক আছে, তো সৌভাগ্যের জায়গাটাকে আমি শেষ করে দিচ্ছি। আবার নর্থ ইস্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট, সেখানে ফায়ার এলিমেন্টকে রান্নাঘর আসলে অসুবিধা, সেখানে টয়লেট আসলে অসুবিধা। কারণ বাস্তুদেবের মাথার জায়গায় দেবাদিদেব মহাদেবের জায়গায় কি আমি টয়লেটকে রাখতে পারি? বা সৌভাগ্য ফ্ল্যাশ হয়ে যাবে। সব দিক থেকে দেখতে গেলে লজিক্যালি একই। আবার ওইটাও হচ্ছে হালকা জিনিস রাখতে হয়, সেখানে আমি ভারী জিনিস রাখলে প্রবলেম। ওখানে যদি একটা বিমও পড়ে
বাড়ির যদি বড় বিম পড়ে, পিলার পড়ে, সেটাও ক্ষতি। তার মানে সৌভাগ্য ফ্ল্যাশ। ঠিক আছে, তার সাথে কি হবে, এই যে বললাম বাস্তুদেবের মাথা থাকে, আমরা জানি আমাদের শরীরের পার্টের মেন অংশটা হচ্ছে ব্রেন। এই ব্রেন যদি না থাকে কিছুই হবে না আমাদের। ব্রেন কাজ করে বলেই আমাদের সারা শরীরটা কাজ করছে। বাস্তুশাস্ত্র এটা বলছে যদি নর্থ ইস্টে আমি ভারী কিছু জিনিস রাখি বা ফায়ারকে রাখি, তাহলে কি হবে, বাড়িতে একের পর এক ক্রনিক ডিজিজ ঢুকবে। আপনি জানলে বা আপনাদের দর্শক জানলে অবাক হবে, আমি আজকে 100% বলে দিচ্ছি যে নর্থ ইস্টে, এবং আর একটা জোন আছে নর্থ অফ নর্থ ইস্ট, মানে নর্থ আর নর্থ ইস্টের মাঝখানে, এটা হচ্ছে হেলথ পার্ট। ঠিক আছে, এই জায়গাটাকে আমরা বাস্তুশাস্ত্রে বলি হেলথ পার্ট, হেলথ ডিপার্টমেন্ট এটা। তো এই দুটো জায়গায় যদি টয়লেট থাকে, কিচেন থাকে, ভারী জিনিস রাখা হয়, তাহলে ক্রনিক ডিজিজ আছে। কি কি ক্রনিক ডিজিজ? ক্যান্সারের মতন রোগ, প্যারালাইসিস, একটা সুস্থ রোগী হঠাৎ করে স্ট্রোক হবে, প্যারালাইসিস হয়ে যাবে যদি ভারী কোনো জিনিস রাখা যায়। এবং নর্থ ইস্টে আমার একটা খুব খারাপ মানে ঘটনা আমি জানি, আমার ক্লায়েন্টের বাড়িতে আমি গেছিলাম, নর্থ ইস্টে সিঁড়ি ছিল, সেই বাড়িটাতে 4 বছর যাওয়ার পরে আর একটা দোষ ছিল, আমি পরে বলবো। 4 বছরের মাথায় ঠিক বাস্তুশাস্ত্রে যে এফেক্টটা পড়া যায় 4 থেকে 5 বছর, কারোর 3 বছর পর থেকে বাড়ি বা ফ্ল্যাট কেনার, কারোর 4-5 বছর পর থেকে। 3 দিনের জ্বরে 6 বছরের ছেলেটি মারা যায়। 3 বছরের মাথায় ছেলেটি মারা যায়, জলজ্যান্ত ছেলেটি। এবং হসপিটালেও যখন নিয়ে গেছিল সুস্থ ছিল, মানে জাস্ট 103-4 জ্বর এসছে, আর কিছু নয়। 2 দিন হসপিটালে থেকে যে 3 দিনের মাথায় ডেট। এবং 95%, আমি সকল দর্শকদের বলছি, 95% ক্যান্সারে এফেক্ট মানুষের বাড়িতে, মানে ক্যান্সার এফেক্টেড মানুষের বাড়িতে যদি আপনারা যান, যদি দেখেন, নর্থ অফ নর্থ ইস্ট এন্ড নর্থ ইস্টের টয়লেট, কিচেন, স্টেয়ার, এই তিনটের মধ্যে একটা থাকতেই হবে। আরো কিছু জায়গা আছে, কিন্তু 95% কারণ হচ্ছে এখানে। তাহলে সৌভাগ্য গেল, হেলথ প্রবলেমে টাকা বেরিয়ে গেল, এটা তাহলে একটা বড় দিক চলে গেল নর্থ ইস্ট। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থ রিলেটেড ব্যাপারের জন্য, সেটা হচ্ছে সাউথ ইস্ট সাইড বা দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে আমরা বলি অগ্নিকোণ। তাহলে এটা ফায়ার এলিমেন্ট, অগ্নিকোণ মানে বোঝা যাচ্ছে ফায়ার এলিমেন্ট। এইখানে যদি আমি টয়লেট আনি না, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আনি, সেপটিক ট্যাঙ্ক আনি, তাহলে, কারণ এই দিকটাকে মেনটেন করছে মা লক্ষ্মী, তাহলে এইটা একদিকে তো মা লক্ষ্মী হচ্ছে খুব শান্ত, আমরা জানি যে বাড়িতে বেশি অশান্তি হয়, ঝামেলা হয়, ঝুট ঝামেলা হয়, সেখানে আমরা বলি মা লক্ষ্মী থাকে না, এটা একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে ফায়ার, মানে ফায়ারের জায়গায় যেই ওয়াটার এলিমেন্টকে আনছি, তার মানে সব শেষ, আগুন নিভে গেল। তার মানে ব্যবসা পত্র, চাকরি বাকরি সব শেষ। আমার এরকম জলজান্ত উদাহরণ আমি জানি, একটু আগে যে বললাম যে ফায়ার এলিমেন্টের জায়গায় ওয়াটার এলিমেন্ট ছিল, আমার ক্লায়েন্ট 1 বছরে 25 crore লস করেছে, 1 বছরে, 1 year। তারপরে আমাকে ডেকেছে, সেটা কোচবিহারের ঘটনা। এরকম আরো আছে ইনসিডেন্ট, আরো আছে, একটা বড় পার্ট বললাম, যেহেতু একজন বড় বিজনেসম্যানের আমি এক্সাম্পল দিলাম। কারণ এই যে সুযোগটা আসছে নর্থ থেকে, আর সৌভাগ্য আসছে নর্থ ইস্ট থেকে, এবারে মেটেরিয়ালটা তৈরি হবে হচ্ছে কোথায়? সাউথ ইস্ট থেকে বা দক্ষিণ পূর্ব কোণ থেকে। মানে পুরো মেটেরিয়ালটা তৈরি হবে এবং মার্কেটে সেল হবে, পরিষ্কার কথা। তাই কতটা গুরুত্ব বোঝা যাচ্ছে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ওয়েস্ট সাইড, পশ্চিম দিক, এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম দিক এবং পশ্চিম দিকের মাঝখানের যে জায়গাটা, এই দুটো জায়গা, মানে পশ্চিম দিক এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এইটা হচ্ছে সেভিংস জোন। এই যে তৈরি হলো পয়সাটা, মাল বিক্রি হলো, আমি লেবার সবাইকে পেমেন্ট দিলাম, পেমেন্ট দেওয়ার পর তো সেভিংস হবে। যদি কারোর ওয়েস্ট সাইড, দর্শকরা সকলে জেনে নিন, যদি কারোর পশ্চিম দিক এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট সাইড, এই দুটো পার্ট যদি কারোর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, টয়লেট থাকে, কিচেন থাকে, তাহলে সেভিংস শেষ।
এবং ময়লা ক্যাচড়া এগুলো যদি থাকে, তাহলে সেভিংস শেষ, শেষ একদম শেষ। মানে এরকম আমার কাছে জলজান্ত উদাহরণ আছে, পার মান্থ 2 থেকে 2.5 লাখ টাকা মায়না পায়, সে বলছে আমার কোনো সেভিংস নেই। তাহলে এই টয়লেট বা কিচেন বা সিঁড়ি এটা অ্যাকচুয়ালি কোন দিকে হলে তাহলে ভালো হয়? হ্যাঁ, এটা বাস্তুশাস্ত্রে সবকিছু লেখা আছে। সেটা আমি কিছু জিনিস বলে দিচ্ছি, কিছু নর্মাল জিনিস মানুষ বুঝতে পারবে। একটা মানে আমি এখানে বলে দিতে কোনো অসুবিধা নেই। এর সমস্যাটা কি হয়, মানুষ দিকগুলো ঠিক বুঝতে পারে না, কোথা থেকে ক্যালকুলেট করতে হয়। আজকে দর্শকদের উদ্দেশ্যে বলেছি, যাই ক্যালকুলেট হোক বাড়ির ব্রহ্মস্থান থেকে ক্যালকুলেট হোক, বা বাড়ির যেটা, হ্যাঁ, বা আমাদের শরীরের যেরকম নাভি, বাস্তুদেবের নাভি হচ্ছে ব্রহ্মস্থান, মানে নাভিটা আছে ব্রহ্মস্থানে, বাড়ির মিডিল পয়েন্টে, এখান থেকে সব দিকগুলো নির্ণয় হবে। রান্নাঘর অগ্নিকোণে হওয়া উচিত। ফায়ার এলিমেন্টের জায়গা থাকলেও কোনো ডিস্টার্ব হবে না। ঠিক আছে, একটু আগে ফায়ার এলিমেন্টের জায়গা বললাম আমি, যে সাউথ ইস্ট সাইড, এখানে যদি ফায়ার এলিমেন্টের জায়গায় ফায়ার এলিমেন্ট থাকে সাউথ ইস্ট টু সাউথ, এইটুকুনি জায়গার মধ্যেই কিন্তু রান্নাঘর হওয়া উচিত। আর থার্ড অপশন আছে আর একটা, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট সাইড, মানে একদম উপায় না থাকলে ওইখানে। ঠিক আছে, আর সিঁড়ি কোথায় হওয়া উচিত বা স্টেয়ার, সিঁড়ি হওয়া উচিত দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক। অনেক বাস্তুশাস্ত্রর কনসেপ্টে আমি শুনি যে সাউথ ওয়েস্ট সাইডে সিঁড়ি হওয়া উচিত। আমি বলছি সাউথ ওয়েস্ট সাইডে সিঁড়ি ভালো নয়। সাউথ ওয়েস্ট সাইডে ভারটা ঠিক আছে, কিন্তু সিঁড়ি যদি হয়, মানে বেশি ভার যদি হয়ে যায়, তাহলে হার্ট অ্যাটাক হবে সে বাড়িতে, মানে হার্ট অ্যাটাকের প্রবণতা থাকবে। সুতরাং আমি এই কনসেপ্টেই আমি আমার বাস্তুকে ঠিক করাই, যে সাউথ সাইড এবং ওয়েস্ট সাইড এই দুটো দিকেই কিন্তু সিঁড়ি হওয়া উচিত। এইবারে হচ্ছে টয়লেটের ডিরেকশনটা আমি এখানে ক্লিয়ার করে বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমি বললে মানুষ বুঝবেই না, কারণ কম্পাস ধরতে হয়, অরা স্ক্যানিং মেশিন বসাতে হয়, দেখতে হয়। তাও আমি দিকগুলো বলে দিচ্ছি, দিক না বলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দিকগুলো নির্ণয় করতে পারবে না। এবার আমি বললাম, ওই কনসেপ্টে কেউ গিয়ে কাছাকাছি করলো, এবারে দেখা গেল টয়লেটটা আমি যে জোনটা বলবো সেটা জোন হচ্ছে অ্যাকচুয়ালি 1 নম্বর যে স্থানটা সাউথ অফ সাউথ ওয়েস্ট, মানে সাউথ আর সাউথ ওয়েস্টের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি ডিসপোজেবল এরিয়া। আচ্ছা, এবারে আপনি বলুন সাউথ সাইডে কেউ নির্ণয় করতে পারে না, সাউথ ওয়েস্ট নির্ণয় করতে পারে না, তাহলে সাউথ আর সাউথ ওয়েস্টের মাঝখানে জায়গাটা সে খুঁজে পাবে কোথা থেকে? বাই চান্স আমি এটা বলার পরে সে মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিয়ে সে করলো, দেখা গেল সে টয়লেটটা সাউথ ওয়েস্ট সাইডে করে ফেললো বা সাউথ সাইডে, দুটো দিক করলেই শেষ হয়ে যাবে। কেন আমি টয়লেটের জায়গাটা বলতে চাইছিলাম না, মানে একটু যদি ডিগ্রির গন্ডগোল হয়ে যায়, মানে আমি যে বাস্তু কনসেপ্ট করি 8 দিশা না, 8টা দিশা না, 16টা দিশা এবং 32টা দুয়ার, 13.25 ডিগ্রিতে এক একটা দুয়ার চেঞ্জ হয়ে যায়, মানে কত কঠিন ক্যালকুলেশন। এই জন্য মানে আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না, পাড়ায় পাড়ায় অ্যাস্ট্রোলজার পাওয়া যায়, নিউমারোলজিস্ট পাওয়া যায়, বাস্তু কনসালটেন্ট পাবেন না, কারণ বাস্তুশাস্ত্র এত কঠিন শাস্ত্র, এত ডিপ পড়াশোনা দরকার। একজন ক্লায়েন্ট কিছু বুঝবে না, ক্লায়েন্ট তো এত শাস্ত্র বুঝবে না, ক্লায়েন্ট আপনার থেকে রেজাল্ট চাইবে, পরিষ্কার তাই না? আমি দেখিয়েছি ভাই, আমাকে রেজাল্ট দাও। এবারে আমার একটা কথাতে যদি ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে কেউ, তার দায় তো আমি নিতে পারি না, ওই জন্য আমি টয়লেটটা বলি না। আচ্ছা, একটা জোন বলে দিলাম, আরো জোনগুলো আমি বলে দিচ্ছি এটা জানার জন্য বা শেখার জন্য। আর একটা জোন হচ্ছে ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের মাঝখানে যে জায়গাটা, এই দুটো জায়গাতেই টয়লেট হতে পারে। আচ্ছা, আর একটা জায়গা আছে সেটা টয়লেট হতে পারে না, শুধু স্নানাগার হতে পারে। বাস্তুশাস্ত্র মতে এখানে স্নানাগারের কথা বলা আছে, এবং এখানে স্নানাগার হলে খুব ভালো হয়, বা যেটা আমরা বা স্নান করি যেখানে, সেটা হচ্ছে ইস্ট সাইড এবং সাউথ ইস্ট সাইড, এই দুটোর যে মাঝখানে জায়গাটা, এই জোনটার নাম হচ্ছে ইস্ট অফ সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, ইস্ট অফ সাউথ ইস্ট। এখানে কিন্তু টয়লেট আবার করা যাবে না, মানে কোমোড বসানো যাবে না, প্যান বসানো যাবে না, শুধু স্নান করা, শুধু স্নান করা যাবে। এরপর আসি আর একটা
সিচুয়েশনটা হচ্ছে আজকালকার তো মা বাবারা খুব চিন্তিত থাকে বাচ্চাকে নিয়ে, যে আমার বাচ্চা বড় হয়ে কি হবে না হবে। আর আমাদের সব কাছে তো থেকে প্রতিনিয়ত এটা নিয়ে সব থেকে বেশি আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে বাচ্চা ভালো পড়াশোনা করছে, সব করছে, কিন্তু সেই মতো ফল পাচ্ছে না। চাকরির পরীক্ষা ভালো যাচ্ছে কিন্তু রেজাল্টের বেলায় আসছে সিলেক্টেড নয়। মানে যতটা পড়ছে ততটা সে পাচ্ছে না। পরীক্ষায় সেই জিনিসটা লিখে আসতে পারছে না। না, আর লাভ লিখে আসলে নাম্বার কোথা থেকে পাবে? ঠিক আছে, দুটো জিনিস। প্রথম হচ্ছে বাস্তু কনসেপ্টের বাইরে আমি একটু আসি, যে লাইফস্টাইল প্রচুর চেঞ্জ হয়েছে। বাচ্চাদের যে স্বাভাবিক জীবনটা আমরা এখন কেড়ে নিয়েছি। এটা বাস্তুর বাইরে থেকে আমি একটু কথা বলছি, যে খেলাধুলাটাও দরকার, সবকিছু দরকার। আমি একটু আগে বললাম না, নিউমোলজিস্টদের কাজ হচ্ছে প্রফেশনকে ঠিক করে দেওয়া। কেউ হয়তো খেলাধুলা, তার বার চার্ট বলছে সে খেলাধুলাতে ভালো হওয়ার দরকার, তার ওকে জোর করে ইঞ্জিনিয়ার বানাবে, তাকে জোর করে ডাক্তার বানাবে। বা কেউ হয়তো ভালো ফটোগ্রাফার, আমরা 3 ইডিয়টস এ দেখেছি সিনেমাতে, ছেলেরা সুইসাইড করে ফেললো বা কেউ করতে যাচ্ছে। তো এই সুইসাইডের ব্যাপারেও আসবো। আজকাল তো হয়েছে যে মা বাবা একটুখানি বকা দিলেই, আগেকার দিনে এরকম ছিল না, মা বাবা বকা দিলে বাচ্চারা শুনতো, ঠিক আছে। আমরা শুনেছি, প্রচুর মার খেয়েছি, শুনেছি। আজকে কোনোদিন এই কথাটা মাথায়ও আসেনি। বরং ওটা করতে গেলে আরো ভয় পেত যে এরকম কিছু করলে আরো মার খাবো। কিন্তু এখনকার বাচ্চারা এত ইমোশনাল যে একটু বকলেই সুইসাইড অ্যাটেম্প করে। সুইসাইড মানে প্রচুর পরিমাণে সুইসাইড বেড়ে গেছে। মানে আমি, আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, যে ম্যাক্সিমাম যে বাস্তু ঠিক করার জন্য ডাকা হয় আমাকে, তার 40% বাড়িতে সুইসাইডে কেউ না কেউ মারা গেছে। সেটা তার বাচ্চা হতে পারে, বা তার ওয়াইফ হতে পারে, তার বাড়ির গার্জেন হতে পারে। তার মেন কারণ হচ্ছে ফ্ল্যাট কালচার। আমি আবার বলতে বাধ্য হচ্ছি। তো আমি এডুকেশনটা যেহেতু বললেন, আমি এডুকেশনের পার্টটাকে বলে দিই। এডুকেশনের মেন জোন হচ্ছে যেখানে বসে পড়াশোনা করা উচিত, সেটা হচ্ছে ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক, এর মাঝখানে যে জায়গাটা, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তুশাস্ত্রে এই ছোট ছোট দিকগুলো অনেকে এড়িয়ে যায়। অনেকে আমি দেখেছি যে 8টা দিকের উপর নির্ভর করে বাস্তুকে করে। তাহলে এই জায়গাগুলোর গুরুত্ব বাস্তুশাস্ত্রকে দেওয়া নেই। ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট জোন হচ্ছে এডুকেশন জোন এবং সেভিংস জোন। একটু আগে বললাম যে এখানে যদি প্রবলেম থাকে সেভিংস হবে না, এবং এডুকেশন জোন। তো এইখানে এই জায়গায় যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, বা সেপটিক ট্যাঙ্ক থাকে, বা টয়লেট থাকে, আপনি আপনার ছেলেটিকে বা মেয়েটিকে মেরে পাত করে ফেলুন, আমি লিখে সাইন করে দেবো, তার সে যে পড়াশোনাটা করবে সেই মতন সে লিখে আসতে পারবে না। বা এই জোনটাতে যদি আপনি খুব খারাপ জিনিসপত্র রাখেন, ডিসপোজেবল আইটেম রাখেন, নোংরা রাখেন, আবর্জনা রাখেন, তাহলে আপনার ছেলে মেয়েটা যতই পড়াশোনা করুক সঠিক ফল পাবে না। এটা হচ্ছে 1 নম্বর দিক। এবারে সবার তো একই জায়গায় সবকিছু থাকবে না, কারণ ফ্ল্যাট কালচার। নেক্সট যে জায়গাটা আছে সেটা হচ্ছে ইস্ট সাইড, পূর্ব দিক, এদিকেও পড়াশোনা করা ভালো। আর 3rd নম্বর জায়গা, যারা হায়ার এডুকেশন করছে, এই ইস্ট সাইডে পড়াশোনা করা উচিত যারা লোয়ার লেভেল, মানে আন্ডার 10 বলা যায়। তারপরের যে পড়াশোনাটা সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। কেন উত্তর পূর্ব দিকে বলছি, তার আমি বলেছি আমার প্রত্যেকটা কথার উপরে সায়েন্স, মানে বাস্তুশাস্ত্র কত বড় সায়েন্স মানুষ জানুক। যে পুরোনো দিনে যে রাজ পরিবার বা জমিদার পরিবার, এই যে উত্তর পূর্ব দিকটায় না, এখানে মেডিটেশন রুম করা হতো। একটু আগে আমি বলেছি যে দেবাদিদেব মহাদেবের জায়গা। আমরা জানি দেবাদিদেব মহাদেব ম্যাক্সিমাম টাইম ধ্যানমগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে। যার জন্য এখানে আবার ঠাকুর ঘরও করতে বলা হয়, যে স্পিরিচুয়াল জায়গা, সেখানে আমি যদি ঠাকুর পুজো করি তার একটা ভালো ফল আছে। তো এইখানে যারা হায়ার এডুকেশন যখন যাচ্ছে তখন তাহলে তার কনসেন্ট্রেশন দরকার অনেক, ঠিক আছে। তো এই কনসেন্ট্রেশনটা পাওয়া যাবে নর্থ ইস্ট সাইডের যদি পড়ার রুম থাকে। কিন্তু আমি বলবো, মানে আমার বাস্তু কনসেপ্টে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে বা আমি যদি গাইডলাইন দিই, আমি বলবো ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট জোনে বসতে হবে। বাড়ির ঠিক এই জোনটা, মিডিল পজিশন থেকে এই পজিশনে গিয়ে বসতে হবে পড়তে। আর যারা ছোট বাচ্চা
তাদের মুখ থাকতে হবে পূর্ব দিকে, আর যারা হায়ার এডুকেশন করছে তাদের মুখ থাকতে হবে নর্থ ইস্ট সাইডে। ঠিক আছে, এরপরে আমার তো বিভিন্ন যন্ত্র আছে, মানে এগুলো আজকের দিনে শুনলে হয়তো অনেকেই সমালোচনা করবে, কিন্তু আলটিমেটলি বললাম না একটু আগে যে ক্লায়েন্ট চাই রেজাল্ট, আর যখন রেজাল্ট পেয়ে যায়, আমার এডুকেশন টাওয়ারও আছে, আমার কাছে এডুকেশন টাওয়ার আছে। সেই টাওয়ারের মধ্যে নির্দিষ্ট কিছু বাচ্চাটির বা বড় যে পড়াশোনা করছে তার ছবি লাগিয়ে দিতে হয়, তারপরে কিছু লেখালেখি করতে হয়, সেই নির্দিষ্ট জোন আছে, সেখানে যদি আমি ফিট করে দিই তাহলে কিন্তু 90 to 95% কিন্তু নাম্বার পাওয়া যায়। তার সাথেই যে জোনগুলো বললাম এই জোনগুলোতে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আবার বলছি নর্থ ইস্ট সাইড যেহেতু বললাম লাইট এলিমেন্ট বা ওয়াটার এলিমেন্ট, এখানে ভারী জিনিস রাখা যায় না, এইখানেও যদি ভারী জিনিস রাখে তাহলে আপনার বাচ্চাটির পরিবারের বাচ্চাটির কিন্তু পড়াশোনা ঠিক হবে না, কারণ ও মাথায় প্রেশার নিতে পারবে না। সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নর্থ সাইড, নর্থ ইস্ট সাইড অ্যান্ড ইস্ট সাইড, এই তিনটে জোনে কখনোই কোনো ভারী জিনিস রাখা উচিত না। সেটা আপনার বাচ্চার মানে পক্ষে খারাপ হতে পারে, সেটা আপনার অর্থনৈতিক দিক থেকে খারাপ হতে পারে, সেটা আপনার পরিবারে হেলথ প্রবলেম ডেকে আনতে পারে। তা আশা করছি যে এডুকেশনের পার্টটা আমি বোঝাতে পারলাম বা আপনার দর্শকরাও বুঝতে পেরেছে। নেক্সট আসছি আমি সুইসাইড। যে সুইসাইড এত বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, ছোট বাচ্চা থেকে বড় সবাই। হ্যাঁ, তার মেন কারণ হচ্ছে, এটার সাথে আবার আমি নিউমারোলজিস্ট হিসাবে এখানে আমি কিছু জিনিস বলার আছে। 2000-এর পরের যাদের জন্ম, দেখুন কারা সুইসাইডটা করছে, 2000 সালের পরের যাদের জন্ম, ধরুন 2 তারিখে কেউ জন্মগ্রহণ করেছে, 2 ফেব্রুয়ারি 2022, 2 ফেব্রুয়ারি 2022, তাহলে কতগুলো 2 আসছে? 2 কিসের নাম্বার? মুনের নাম্বার, মুন চাঁদ, চন্দ্রের নাম্বার। আচ্ছা, আমরা জানি যে চাঁদ 15 দিন অমাবস্যা হয়, 15 দিন পূর্ণিমা হয়। যাদের 2 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, যাদের 20 তারিখে জন্ম, যাদের 29 তারিখে জন্ম, এদের প্রত্যেকের মূলাঙ্ক হচ্ছে 2। ঠিক আছে, এই সমস্ত যে বাচ্চার বললাম, এই যে ডেটে যে জন্মগ্রহণ করে, সেই সব জাতক বা জাতিকা, ছেলে বা মেয়ে যাই হোক, এরা খুব মুডি হয়। এবারে মাল্টিপল 2 হলে দুটো 2 অবধি ঠিক আছে, তাহলে 2000-এর পরে যাদের জন্ম ম্যাক্সিমামই ডবল 2 তো এমনি আসছেই, তারপরে তার ডেট এবং মান্থ থেকে যদি 2 আসে, আর মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বলে একটা অঙ্ক আছে, তো সেটা আমি পরে বলবো, ওখান থেকেও যদি 2 আসে, 3 টাইমস বা 4 টাইমস যদি 2 চলে আসে, তাহলে সে মুডি হবে প্রচন্ড। এবারে যেই মুডি হচ্ছে, তার সাথে এবারে বাস্তুকে আমি রিলেটেড করছি, দক্ষিণ পশ্চিম দিকে যদি কারোর প্রবেশদ্বার হয়, যেটা একটু আগে আমি বললাম না, নর্থ ইস্ট সাইড যতটা গুরুত্বপূর্ণ, সাউথ ওয়েস্ট সাইড ততটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বাস্তুর জন্য। আমার ম্যাক্সিমাম যত ক্লায়েন্ট আসে, নর্থ ইস্ট প্রবলেম তো নিয়ে আসেই, সাউথ ওয়েস্ট সাইডে কারোর টয়লেট আছে, কারোর কিচেন আছে, কারোর প্রবেশ দ্বার মানে মেন যে দরজা, বা মেন দরজা হোক, ছোট দরজা হোক, বড় দরজা হোক, বড় জানলাও যদি হয় ওখানে, তাহলে কিন্তু সেই বাড়িতে সুইসাইড অ্যাটেম্প করে মারা যাওয়ার প্রবণতা 100% থাকবে। এবারে তাহলে কি সবসময় সুইসাইড অ্যাটেম্প করবে? তা নয়। যার পার্সোনাল ইয়ার যখন খারাপ, যার গ্রহ নক্ষত্র যখন খারাপ থাকবে, তখন সে আরো বেশি সুইসাইড অ্যাটেম্প করার প্রবণতা জানে। মানে এটা আমি আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলছি। নর্থ ইস্ট সাইডকে যত গুরুত্ব দেওয়া হয়, বহু বাস্তু কনসালটেন্ট কিন্তু সাউথ ওয়েস্ট সাইডকে নিয়ে অত আলোচনা করে না। আমি জানি না তারা কত বাড়িতে গিয়ে বাস্তু করে বা কতটা জানে, কিন্তু আমার এক্সপেরিয়েন্স খুব খারাপ। সাউথ ওয়েস্ট সাইডের বাস্তু দোষ হচ্ছে সব থেকে বড় দোষ। এবং সাউথ ওয়েস্ট সাইডে যদি কুয়ো থাকে, কোনো জমি, একটা বড় জমি আছে, কুয়ো থাকে, আমি আজকে লিখে সাইন করে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, 5000 কোটি টাকার যদি মালিক হয়, যারা বলে যে বাস্তুশাস্ত্রের কোনো ভ্যালু নেই, আমি এখান থেকে গ্যারেন্টি দিচ্ছি 5000 কোটি টাকার মালিক, সে আমার কাছে চ্যালেঞ্জ নিয়ে আসুক যে বাস্তুশাস্ত্রের কোনো এফেক্ট নেই, আমি তার বাড়ির সাউথ ওয়েস্ট সাইডে একটা কুয়ো করে দিয়ে আসবো, 3 থেকে 4 বছরের মধ্যে নিঃস্ব হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম আজকে।
এত বড় কথা, কারণ আমার কনফিডেন্স লেভেলটা এই কারণে, আমি কাজ করে করে দেখে দেখে অভিজ্ঞতা এগুলো ম্যাডাম, এগুলো অভিজ্ঞতা, একদিনে হয় না এগুলো। সাউথ ওয়েস্ট সাইডে যদি বড় প্রবেশদ্বার হয়, সে বাড়িতে প্রতিদিন ঝামেলা হবে। আমার পাড়াতেই আমি দেখতে পাই। আমি আমার দেখুন, যে যে সাবজেক্টটা নিয়ে থাকে না, তার আমি এখন রাস্তাতে গাড়িতে যাই কি আমি হেঁটে যাই, আমার চোখে পড়ে যায় যে এই বাড়িতে তো এই প্রবলেম চলছে। আমি জানি যে এই বাড়িতে এই প্রবলেম থাকবেই, আর কোন বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে তার কারণটাও আমি বলে দিতে পারবো। কোন বাড়িতে একজন পলিটিশিয়ান থাকতে পারে, বড় পলিটিশিয়ান, কোন বাড়িতে আইপিএস আইএস অফিসার হতে পারে, বাস্তু দেখে বলা যায়। কারোর বাড়ির যদি পূর্ব দিক, ইস্ট সাইড, সানটা উঠছে ইস্ট সাইড দিয়ে, আমরা জানি নক্ষত্রের দিক থেকেও 1 নম্বর হচ্ছে সান, বা গ্রহর দিক থেকে যেটা। কারোর বাড়ির যদি পূর্ব দিকে যদি বন্ধ থাকে, ঠিক আছে, পূর্ব দিকে যদি টয়লেট থাকে, পূর্ব দিকে যদি ভারী জিনিস রাখা থাকে, সে বাড়ি থেকে কোনোদিন ভালো মানে মান সম্মান বাইরের থেকে মানে সে পাবেই না। সে আইপিএস আইএস অফিসার হওয়া তো দূরের কথা, নেতা মন্ত্রী হওয়া তো দূরের কথা। সুতরাং পূর্ব দিককে খুব গুরুত্ব দেওয়া হয়েছে আবার বাস্তুশাস্ত্রে। যেরকম সাউথ ওয়েস্ট সাইড বললাম, সুইসাইড অ্যাটেম্প করবে, ঝামেলা লাগবে, অশান্তি লাগবে, ডিভোর্স পর্যন্ত হবে। সাউথ ওয়েস্ট সাইডে ধরুন নতুন বিয়ে হয়েছে কোনো পরিবারে, মানে আজকে আপনি জেনে রাখুন বা আপনার দর্শকরা জেনে রাখুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি পরিষ্কার বলি, আমাকে বিশ্বাস করতে হবে না। আপনারা যেই বাড়িতে সুইসাইড অ্যাটেম্প হচ্ছে, যেই বাড়িতে ডিভোর্স হচ্ছে, চলে যান, দেখুন সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দিকে বড় দরজা থাকবে, এবং যে নতুন কাপেল বিয়ে হলো যারা, তারা নর্থ ইস্টের সাইডের ঘরে ঘুমাচ্ছে বা শুচ্ছে। এরপরে বার্থ চার্ট তো অ্যানালাইসিস আর একটা ব্যাপার আছে নিউমোলজিস্ট, মানে একটা যখন বড় দুর্ঘটনা ঘটে না, আমি এটাই বলতে চাই যে এই জন্য আমি সব শাস্ত্রকে গুরুত্ব দিই। অনেকে বলে দেখেছি, মানে এখন তো এত মানে কম্পিটিশন লেভেলটা এই জায়গায় চলে গেছে, অ্যাস্ট্রোলজাররা বলছে বাস্তুশাস্ত্রের কোনো গুরুত্ব নেই, নিউমোলজিস্ট বলছে অ্যাস্ট্রোলজির কোনো গুরুত্ব নেই। অ্যাকচুয়ালি আমি বলছি সব শাস্ত্রের গুরুত্ব আছে। একটা বড় যখন ঘটনা ঘটে না, তখন সবকটা খারাপ যোগ আসলে তবেই একটা খারাপ ইনসিডেন্ট হচ্ছে। একটা মানুষের মৃত্যু কিন্তু যে সে ব্যাপার না, আনসার্টেন ডেথ। হ্যাঁ, একটা ঠাকুর ঘর, আপনি জেনে অবাক হবেন, সবাই তো জানি পুজোর ব্যাপারটা কত বড় কনসেপ্ট, তো পুজো ভাবে যেখানে খুশি পুজো করলেই বোধহয় ঠাকুর ফিরতে হবে, তা নয়। যদি সাউথ সাইডে কারো ঠাকুর ঘর হয়, সাউথ ওয়েস্ট সাইডে যদি আমার ক্লায়েন্ট আছে, সাউথ ওয়েস্ট সাইডে প্রবেশদ্বার, সাউথ ওয়েস্ট সাইডে ঠাকুর ঘর ছিল, তার ছেলেটি, তার হাজবেন্ড আর্মিতে চাকরি করত, মেদিনীপুরের ঘটনা বলছি, তার হাজবেন্ড আর্মিতে কাজ করতো, বড় উঁচু পোস্টে, 55 বছর বয়সে ডিউটি করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এবং সেই বিল্ডিংটা নতুন হওয়ার পরেই, 4-5 বছর হওয়ার পরেই তার ছেলেটি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। সুতরাং সাউথ সাইডকে রিপ্রেজেন্ট করছে জম, আমরা জানি জমের ক্যারেক্টার কি। তার মানে আমি যদি সাউথ সাইডে যদি ঠাকুর ঘর রাখি আর ওখানে যদি আমি পুজো করি, তার মানে আমি জমকে অভ্যর্থনা করছি যে আসো আমার বাড়ি থেকে কাউকে নিয়ে যাও। আর সাউথ ওয়েস্ট সাইড বা দক্ষিণ পশ্চিম দিককে রিপ্রেজেন্ট করছে রাহু। আমরা রাহু ক্যারেক্টার আমরা জানি, দৈত্যের মধ্যে আমরা ফেলি, কে মানুষকে শেষ করে দিতে পারে। অ্যাস্ট্রোলজিতেও এর গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং প্রত্যেকটা দিকে বাস্তুর কিন্তু ইম্পর্টেন্স আছে, সেটা এডুকেশন হোক, সেটা ফিনান্সিয়াল দিক হোক, সেটা ক্রনিক ডিজিজ হোক, প্রত্যেকটা দিক। আর ডিভোর্সের ব্যাপার যেটা বলছিলেন, ডিভোর্স তো আজকাল মানে ঘরে ঘরে, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ডিভোর্স, লাভ ম্যারেজ হলেও আজকাল ডিভোর্স, মানে ডিভোর্সের হার প্রচুর বেড়ে গেছে। তো এইটা কি মানে কোনোভাবে মানে বেডরুমের সাথে রিলেটেড, যে বেডরুমটা এইদিকে হলে যদি কাপল ওই দিকে করে? একদম, দুটো কারণ আমি বললাম। বেডরুম নর্থ ইস্টে হচ্ছে খুব সাত্ত্বিক জায়গা, তো ধর্মের জায়গা, তাহলে ওখানে যদি একটা কাপল থাকে তাহলে ফিজিক্যাল রিলেশন ভালো হবে না, পরিষ্কার বাংলা কথা। একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি ফিজিক্যাল রিলেশন ভালো না হয়, তাহলে সেই বন্ডিং কোনোদিন টিকতে পারে না। আর সাউথ ওয়েস্ট সাইড রাহুর দিক বললাম, এখানে যদি প্রধান দরজা হয়, আর রাহু ঘড়িতে এন্ট্রি করা মানেই হচ্ছে ছাড়খাড় করে দেবে। সাউথ ওয়েস্ট সাইডে যদি প্রধান দরজা থাকে, নর্থ ইস্টে যদি শোয়ার ঘর হয়, দুটো
কারোর হয়ে গেল। হুম 3 নম্বর কারণ হচ্ছে কারোর নিউমোলজিস্ট হিসেবে ব্যাপারে আমি বলছি, কারোর কোনো ছেলের যদি 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 30 তারিখে জন্ম, হুম 21 তারিখে জন্ম, হুম। প্রত্যেকের মূলাঙ্ক হচ্ছে 3, মানে আমি যদি সিঙ্গেল ডিজিট আনি 3। আর মেয়েটির একইভাবে যদি 6 তারিখে জন্ম হয়, হুম 15 তারিখে জন্ম হয়, 24 তারিখে জন্ম হয়, তাহলে এদের মূলাঙ্ক হচ্ছে 6। 6 তাহলে 3 আর 6 হচ্ছে অ্যান্টি নাম্বার। 3 হচ্ছে বৃহস্পতি বা হুম। জুপিটার, ঠিক আছে? তা এখানে এখানে রিপ্রেজেন্ট করছে উনি হচ্ছে দেবতাদের গুরু। আর 6 হচ্ছে ভেনাস, ইনি হচ্ছে দৈত্যদের গুরু। মানে 3 নম্বর মানে 3 নম্বর যাদের মূলাঙ্ক তারা চায় সাত্ত্বিকতা, ধর্ম নিয়ে একটু কালচারাল এরকম ব্যাপার, জ্ঞানী গুণী এরকম মানুষ। হুম হুম সে এডুকেশন নিয়ে থাকবে, কালচার নিয়ে থাকবে। আর যার 6 মূলাঙ্ক সে চাইবে একটু গ্ল্যামার, দুনিয়ার সাথে একাধিক রিলেশনে যেতে চাইবে। তাহলে কি হলো, আমার বাস্তুতেও দোষ, আমার বার্থ চার্টেও দোষ, এই একসাথে আছে। হুম আবার চ্যালেঞ্জ করছি, ডিভোর্স হবেই। ডিভোর্স হবেই, 1 বছরও সম্পর্ক টিকবে না। এই 3টে কজ যদি একসাথে মিলে যায় 1 বছরও। এবারে কি 3টে কি সবসময় মেলে? কারো 2টো মিললেও। এরপরে আছে পরিবেশ, কোন পরিবেশে ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করেছে বা থেকেছে, বা তার পারিবারিক কালচার কিরকম। দেখুন সব, আমি আবার বলছি যে একটা কারণ নয়, 3-4টে কারণ যখন মেলে না, তখনই একটা বড় খারাপ ইনসিডেন্ট হয়। তো এই কারণেই কিন্তু আর ফ্ল্যাট কালচার, ম্যাক্সিমাম ফ্ল্যাটে বাস্তু দোষ, ম্যাক্সিমাম বড় বড় অ্যাড দিয়ে দিচ্ছে ফ্ল্যাটের যারা বিক্রি করছে, বাস্তু মতে আমি ফ্ল্যাট বানিয়েছি। কি করে এই কনসেপ্টটা বলতে পারে? কারণ আমি যদি মনে করি, এই যে বললাম ইস্ট সাইড ক্লোজ থাকলে তার সমাজে মান প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। তাহলে ধরুন একটা ফ্ল্যাট ইস্ট সাইডে হচ্ছে, আর একটা ফ্ল্যাটের যদি এই পার্টে আমি ধরি ওয়েস্ট সাইডের পার্টে, তাহলে ওর তো ব্লক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবারে আমি নর্থ ইস্ট যদি ভাগ করা যদি ফ্ল্যাট হয়, কারো নর্থ সাইড ওপেন থাকছে আর কারো নর্থ সাইড ব্লক থাকছে। যেই পরিবারটা নর্থ সাইড ওপেন পাচ্ছে, ইস্ট সাইড ওপেন পাচ্ছে, সে তার পরিবারে জয় জয়কার হবেই হবে। আর যার পরিবারে সাউথ থেকে ওয়েস্ট সাইড খোলা পাবে আর নর্থ সাইড ব্লক পাবে, সে পরিবার শেষ হয়ে যাবে। তার সাথে যদি সাউথ ওয়েস্ট সাইড ইন্টিগ্রেট হয়ে যায়, সাউথ সাইড ইন্টিগ্রেট হয়ে যায়, ওয়েস্ট সাইড ইন্টিগ্রেট হয়ে যায়। ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্নটা, যে ধরুন বাড়ি বানিয়ে ফেলেছে, এটাকে তো আর ভাঙতে চড়তে পারবে না, এবার না ভেঙেও কি বাস্তু ঠিক করা যেতে পারে কোনো বাড়ির? ব্ল্যাক ম্যাজিক অনেকেই আমায় বলে আছে কি নেই, আমি বলছি 100% আছে। যে কোনো জানলা দরজা সবকিছু নেগেটিভ এনার্জিকে ব্লক করা হয় এই ব্লকারের মাধ্যমে। এটা হচ্ছে ট্রান্সফার করবে এনার্জি। এবং গোল্ডেন পিরামিড, এর ভিতরে অসংখ্য এই মেটাল দেখছেন, এটা হচ্ছে কাটিং স্ট্রিপ। কার কি ধরনের নেগেটিভ এনার্জি আছে এই পিছনে মেটাল আছে, ওকে? এটা ব্ল্যাক ম্যাজিক রিমুভালেরই যন্ত্র, ধরে নিন। আর টেনশন আর কিছু নেই, এটা টেনশনের কোনো জায়গা নেই। ভালোটা ভালো, খারাপটা খারাপ। নাম বলো। ইন্দ্রাণী ঘোষ।